বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা ইংলিশকে চরমভাবে ভয় পান, ইংলিশের কথা শুনলে আপনারা দৌড় মারেন, তাদের জন্য হচ্ছে যে এই ভিডিওটি। আমরা জানি আপনারা যখন আপনাদেরকে যখন কোনো কিছু লিখতে দেওয়া হয় বা আপনারা রাইটিং পার্টটা কী করেন, মুখস্থ করেন, অর্থাৎ কোনো সম্পর্কে কোনো টপিক সম্পর্কে আপনারা মুখস্থ করেন। দেন যখন আপনারা পরীক্ষার হলে এক্সাম হলে যান, তখন এক্সাম হলে দেখেন যে আপনার যে জিনিসটা আপনি পড়েছেন এই জিনিসটা ওটা কমন আসলো না, আনকমন আসলো, তখন আপনি কী করেন? তখন আপনি কিছু লিখতে পারেন না বা এলোমেলোভাবে লেখেন, যেখানে সেন্টেন্স স্ট্রাকচারটা ঠিক নেয় বা এলোমেলোভাবে যা পারেন তা লেখেন, কিন্তু এটা তো ভালো নাম্বার পাওয়া যায় না বা আপনি নাম্বার পান না, অনেক সময় আপনাকে জিরো দেয়। হ্যাঁ, এরপরে যখন আপনাকে ইংলিশে কারোর সামনে কথা বলতে দেওয়া হয় বা অর্থাৎ স্পিকিংটা করতে দেওয়া হয়, তখন আপনি ভালোভাবে বলতে পারেন না, অর্থাৎ আপনি নিয়ম জানেন না, আপনি ওখানে ফর্ম ভয় পান, হতাশ হয়ে পড়েন, আমি কি বলবো, আমি যদি কথা বলি সবাই আমাকে কি বলবে, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি আপনার মনে হয়। আর যখন আপনারা জানেন আপনাদের বেশিরভাগ হচ্ছে ইংলিশটা বুঝতে হয়, বুঝে আনসার করতে হয়, অর্থাৎ আপনাদেরকে যখন একটা প্যাসেজ দেওয়া হয়, প্যাসেজ থেকে আপনার প্যাসেজ কী বলছে এগুলো দিক নির্দেশনাগুলো বুঝতে হয়। তারপর আপনার যখন একটা প্রশ্ন আনসার করতে হয়, প্রশ্ন ইংলিশটা বুঝতে হয়, যেখানে প্রশ্নটা আমাকে কী চাচ্ছে বা আমি কী লিখবো, এগুলো যখন আপনার অর্থাৎ একটা প্যাসেজ পড়ে যখন আপনি বাংলা বুঝতে পারবেন না জিনিসটা কী বলছে, তাহলে আপনি ভালো নাম্বার পাবেন না। কারণ আপনার ওখানে আপনি যদি এলোমেলোভাবে দেখেন, আপনার নাম্বার পাওয়ার সম্ভাবনা খুব কম, লাগলে সরকার, না লাগলে জিরো। তারপরে আপনি এখানে খুব ভালো নাম্বার পাবেন না। অর্থাৎ এই কারণে হচ্ছে যে ইংলিশটা আমরা কীভাবে শিখতে পারি, খুব সহজে আমরা ইংলিশের নিয়মগুলো কীভাবে জানতে পারি, এই ভিডিওর মাধ্যমে আপনারা এটা শিখতে পারবেন। অর্থাৎ আপনার ইংলিশের বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে আমাদের যতগুলো সেন্টেন্স লিখতে হয় টেন্স আর প্যাসিভের উপর নির্ভর করে লিখতে হয়। অর্থাৎ প্রতিটি সেন্টেন্স ইংলিশে যতগুলো সেন্টেন্স দেখবেন হয়তো টেন্সে লেখা বা প্যাসিভে লেখা। তো আমি আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে শেখাবো কিভাবে একটা সেন্টেন্স বা কিভাবে একটা সেন্টেন্সকে আপনি লিখতে হয় বা নিজের ভাষা কিভাবে আপনি লিখবেন, অর্থাৎ বাংলা বুঝে ইংলিশে লিখবেন, ইংলিশ বুঝে বাংলাতে করবেন, অর্থাৎ বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, ইংলিশ থেকে বাংলাতে কিভাবে ট্রান্সলেট করা যায় এটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে শেখাবো। তো এই ভিডিওটা এর আগে এটা হচ্ছে শর্ট ভিডিও হবে, এটা খুব ছোট ভিডিও হবে যাতে আপনারা একটু বুঝতে পারেন, এটা খুব শর্টভাবে ভিডিওটা নিব। এরপরে হচ্ছে যে এই ভিডিওটাকে আমি আরও 3টা পার্টে খুব বিস্তারিত ভিডিওগুলো নিব। তো আপনারা হচ্ছে যে ধৈর্য সহকারে দেখতে হবে, কারণ ভিডিও কোয়ালিটি তেমন ভালো হবে না, যেহেতু এই ভিডিওগুলো হচ্ছে যে আমাদের প্রথম ভিডিও, এই ভিডিওগুলো যেহেতু আমাদের প্রথম ভিডিও কোয়ালিটি ভালো হবে না, তো আপনারা হতাশ হবেন না। অর্থাৎ যা বুঝেন কোয়ালিটি যেমন হোক না কেন, আপনাকে হচ্ছে আপনি ইংলিশ শিখতে আসছেন, আপনাকে ইংলিশ শিখতে হবে। যদি ইংলিশ শিখতে হয় ভাই, আপনি ভিডিওগুলো দেখেন এবং হচ্ছে যে নোট করেন, সাথে সাথে যে জিনিসগুলো আপনাদের মুখস্থ করতে বলা হয় ওই জিনিসগুলো মুখস্থ করেন। এবং আমি ইনশাল্লাহ আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনি যদি এই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ আপনি ইংরেজি অর্থাৎ লিখতে পারবেন, বলতে পারবেন এবং ইংলিশে কারোর সাথে টকিং করতে পারবেন বা স্পিকিংয়ে আপনি খুবই একটা ভালো ধারণা পাবেন। তো হচ্ছে যে এই ভিডিওটা খুবই সহজ হচ্ছে, আর আপনাকে খুব সহজভাবে বোঝানো হবে। আমি অনেক ইউটিউব ক্লাস বা অনেক বেশি ইংলিশ শেখার বিভিন্ন ক্লাস দেখেছি, এত সুন্দরভাবে আমাদের মতো এত সুন্দরভাবে কেউ বুঝাবে না আপনাকে, আপনি খুবই সহজে খুবই সহজে বুঝতে পারবেন। আর যেহেতু অর্থাৎ এই ক্লাসটা আরও 3টা পার্টে নেওয়া হবে বিস্তারিতভাবে, আপনারা শর্ট ক্লাসটা দেখার পরে বিস্তারিত পর্বগুলো দেখবেন। আর পরবর্তী আপনাদের যতগুলো ক্লাস অর্থাৎ গ্রামার ইংলিশের যতগুলা ক্লাস আছে, গ্রামার পার্ট বলেন, ফ্রেজেস কীভাবে বুঝবেন, কীভাবে ইংলিশে কথা বলবেন, অর্থাৎ ইত্যাদি ইত্যাদি যতগুলো ক্লাস প্রয়োজন হয় আমরা কিন্তু আমাদের এখানে আমরা আপলোড করব। আপনারা অর্থাৎ এই ক্লাসগুলো দেখে আপনারা সহজে ইংলিশ শিখতে পারবেন, আপনারা মানুষের সাথে কথা বলতে পারবেন, আপনারা যে ইংলিশের বইটা দূর হয়ে যাবে। তো আমাদের সাথে থাকুন এবং আমাদের ক্লাসটা দেখুন। আমি হচ্ছে যে বোর্ডের মাধ্যমে বোর্ড বা আমার কোনো অন্য ধরনের যে ডিজিটাল প্ল্যাটফর্ম নেই, যেখানে আমাদের যেহেতু ইনভেস্টমেন্ট এত বেশি নেই, যার কারণে হচ্ছে যে আমরা ওগুলোর মাধ্যমে আপনাদের করাতে পারবো না। তো আমরা হচ্ছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা হাতে কলমে বা আমাদের বই থেকে একটু হলে আপনাদেরকে এখানে দেখাতে বোঝাতে চেষ্টা করবো। পরবর্তী দিন যখন আমরা আপনাদের এখানে সাড়া পাবো, আপনাদের থেকে যখন একটা ভালো ফলাফল পাবো, তখন অবশ্যই আমরা আমাদের ভিডিওর সৌন্দর্যটা আমরা আস্তে আস্তে বৃদ্ধি করতে পারবো। আর আপনারা বলবেন আপনাদের মতামত
তারপর আপনাদের মতামত আপনারা জানাতে পারেন, আমরা কিভাবে আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝালে আপনারা ভালো বুঝতে পারবেন, এগুলো সম্পর্কে আমাদেরকে জানাবেন। তাহলে হয়তো ভিডিওটা আরও সুন্দর হবে। আপনারা কোন টপিক্সটা বুঝেন না বা কোথায় আমরা আরও সুন্দরভাবে বললে আপনাদের জন্য ভালো হবে এবং কোন টপিক্সটা আপনাদেরকে নিলে আপনারা সহজে বুঝতে পারবেন, এই সম্পর্কে আপনারা জানাতে পারেন। তো হচ্ছে যে এখানে যেহেতু গ্রামে আপনি যে কোনো একটা টিচারের কাছে পড়বেন যে টিচার আপনার খুব ভালো লাগে, হ্যাঁ। তো হচ্ছে যে নিঃসত্ত্বে আমি বলতে পারি আপনারা এই ভিডিওগুলো যদি দেখেন। তো আমরা ক্লাসটা শুরু করা যাক। আর ইনশাল্লাহ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন আপনি কী শিখতে পারেন, আপনি পরিমাপ করবেন বা আপনি বিচার করবেন, হ্যাঁ। তো আমি শুরু করতে যাচ্ছি আজকের ক্লাসটা। তো প্রথমে হচ্ছে যে আমরা টেন্স এবং প্যাসিভ সম্পর্কে শিখতে হলে আমাদেরকে প্রথমে আপনার স্ট্রংবার এবং উডবার সম্পর্কে জানতে হবে। তো স্ট্রংবার উডবার সম্পর্কে আপনারা অবশ্যই জানেন। তো আমি এখানে আপনাকে একটু দেখা দেওয়ার জন্য হচ্ছে যে এখানে একটা বই নিলাম, বই থেকে দেখাচ্ছি। তো স্ট্রংবার উডবার ডু, ডিড, ডান, প্লে, প্লেড, ফ্লেট, এগুলোকে বলা হয় স্ট্রংবার উডবার, হ্যাঁ। তো এগুলো একটু দেখে নেবেন। আর আশা করি আপনারা এগুলো সম্পর্কে জানেন, এগুলো যে কোনো বই থেকে আপনারা পড়ে নেবেন। এখানে কিছু দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো প্রথম হচ্ছে যে আপনি কীভাবে, অর্থাৎ এখানে কীভাবে আপনি টেন্স শিখবেন, বাংলাতে কীভাবে টেন্স শিখবেন এই নিয়মটা এখানে শেখানো হচ্ছে। এরপরে আমরা দ্বিতীয়ত শেখাবো, অর্থাৎ আপনার রুলগুলো আপনি মুখস্থ করার পরে আপনি যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন, ইনশাআল্লাহ যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারেন। তো ভিডিওটা খুবই ছোটো হতে যাচ্ছে। আর আপনার ভিডিওটার মাধ্যমে আপনি শিখতে যাচ্ছেন যে একটা সেন্টেন্স কীভাবে তৈরি করবেন, কীভাবে বাংলা অর্থ বুঝবেন, হ্যাঁ, কীভাবে স্পিকিং কথা বলবেন, এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। প্রথমে হচ্ছে যে প্রথম ধাপে আপনাকে যেটা শিখতে হবে, অর্থাৎ আপনারা যখন একটা বাংলা উদাহরণ বলা হয় তখন আপনি ধরতে হবে যে এটা কোন টেন্স। এটা আমরা জানি যে টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। তো হচ্ছে যে আপনি প্রথমে ধরতে হবে যে বাংলা উদাহরণটা দেওয়া হয় এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। তো এটা আমরা কীভাবে ধরতে পারবো, এটা আমরা কীভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। তো এটা ধরার জন্য প্রথমে আমাদের শিখতে হবে ফার্স্ট টেন্সে একটা কিছু নিয়ম থাকে, কিছু আলামত থাকে, যে আলামতগুলো থাকলে আমরা বুঝে নেব এটা ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স সাধারণত কি আসে, ক্রিয়া মানে কি, যেটা বার্ব এটাকে আমরা ক্রিয়া বলি, অর্থাৎ যেটা বার্ব এটাকে আমরা কি বলি, বার্বকে বলি আমরা ক্রিয়া, বার্বকে আমরা ইংলিশে বলি ক্রিয়া, বার্বকে আমরা ক্রিয়া বলে থাকি। তাহলে যদি বার্বের শেষে বা ক্রিয়ার শেষে, ক্রিয়াটা সবসময় শেষে থাকে, বার্বের শেষে ক্রিয়ার শেষে যদি ছিল বা ছিলেন থাকে তাহলে এটা আমরা ফার্স্ট টেন্স, এটা বলবো আমরা ফার্স্ট টেন্স। আর ক্রিয়ার শেষে যদি বে বা বো থাকে আমরা এটা ধরবো ফিউচার টেন্স। ক্রিয়ার শেষে বে বা বো থাকলে এটা ফিউচার টেন্স, আর যদি ছিলাম বে বা বৌনও থাকে তাহলে এটা ফার্স্ট টেন্স। তো আমরা একটা উদাহরণ দিই, যেমন আমি বলতে পারি আমি স্কুলে গিয়েছিলাম। এখন দেখেন স্কুলে গিয়েছিলাম ক্রিয়াটা সবসময় শেষে থাকে, অর্থাৎ বাংলা ভার্ব সবসময় শেষে থাকে। তো এখানে দেখেন আমি স্কুলে গিয়েছিলাম, লাস্টে কী আছে, ছিল বা ছিলাম আছে, তাহলে এটা আমরা কোন টেন্স বলবো, অবশ্যই ফার্স্ট টেন্স। আমি আগে বলছি ছিল বা ছিলেন থাকলে এটা ফার্স্ট টেন্স হয়, ছিলাম থাকলে লাস্টে এটা হয় ফার্স্ট টেন্স। তাহলে আমি স্কুলে গিয়েছিলাম, লাস্টে কী আছে, ক্রিয়ার শেষে স্কুলে গিয়েছিলাম, অর্থাৎ যাওয়ার শেষে আপনার ছিল বা ছিলাম আছে, এই কারণে এটা হবে ফার্স্ট টেন্স। আমি যদি বলে থাকি যে আমি স্কুলে যাব, তাহলে ক্রিয়ার শেষে কী আছে, বে বা বউ আছে, ক্রিয়ার শেষে কী আছে, বে বা বউ আছে। তাহলে ক্রিয়ার শেষে যখন বে বা বো থাকবে তখন আমরা এটা বলবো ফিউচার টেন্স, তাহলে আমি স্কুলে যাব, সে স্কুলে যাবে, আমি স্কুলে যাব, অর্থাৎ তাহলে ক্রিয়ার শেষে কী আছে, বে বা বো আছে, তাহলে এটা আমরা ধরবো যে এটা ফিউচার টেন্স। আর আমি স্কুলে যাই, এখানে দেখেন ছিল বা এই উদাহরণে আমি স্কুলে যাই, এই উদাহরণে কিন্তু ছিলেন বা বে বো কিছু নেই, তাই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে দাফ এক নাম্বার দাফে আমরা শিখব এটা কোন টেন্স, অর্থাৎ দাফগুলো প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, আপনারা অবশ্যই জানেন প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, পাস্ট অর্থ হচ্ছে অতীত, আর ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ। দাফ টু, দ্বিতীয়ত আমরা বাংলা সিনের জন্য দাফ টু, অর্থাৎ ফার্স্ট যখন আমরা এটা আইডেন্টিফাই করব বা যখন আমরা নির্ণয় করতে পারবো এটা ফার্স্ট টেন্স। এরপরে এটা আবার প্রকারভেদগুলো আছে, টেন্সের প্রকারভেদগুলো আছে, 4টা প্রকারভেদ আছে। আবার এই যেটা আমরা চিনব, অর্থাৎ আমরা যখন চিনতে পারবো এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স। আমরা ধরে নিলাম যে আমরা মনে করি আমি স্কুলে গিয়েছিলাম, আমরা ধরলাম এটা ফার্স্ট টেন্স। এবং ফার্স্ট টেন্সের আবার 4টা প্রকারভেদ আছে, প্রেজেন্ট টেন্সের আবার 4টা প্রকারভেদ আছে, ফিউচার টেন্সের 4টা প্রকারভেদ আছে। প্রকারভেদগুলো কি, তো প্রকারভেদের লক্ষ্য করেন ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট,
ইনডিফিনিট, তারপরে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, নামগুলো সবগুলো একই। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই রকমভাবে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার কন্টিনিউয়াস, এগুলো বাই সেম। তো এখন দেখেন, অর্থাৎ আমরা যখন 1 নাম্বার ধাপ 1-এ আমরা ধরবো যেটা কোনটেন্স, কোনটেন্স ধরার পরে আমরা ধাপ 2-তে ধরবো যেটা প্রকারভেদ বলে, এটা কোন প্রকারভেদের মধ্যে পড়ে। তো এখন দেখেন ইনডিফিনিট হচ্ছে যে যদি কিয়াটা একটি বা দুটি অক্ষর হয় তাহলে এটা ইনডিফিনিট টেন্স বলি, এটা ইনডিফিনিট। দুটি বা একটি অক্ষর যদি থাকে, দুটি বা একটি অক্ষর থাকলে এটা বলে ইনডিফিনিট। কিয়াটা মানে কিয়াটা বার্ফ, বাংলা যে বার্ফটা কিয়াটা, এটা যদি দুটি বা একটি অক্ষর হয় আমরা এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট, এটাকে বলে ইনডিফিনিট, এটাকে ইনডিফিনিট। আর ইনডিফিনিটের এই যে এটার সাথে যদি সিলো বা সিলাম থাকে, অর্থাৎ দুটি বা একটি অক্ষরের শেষে যদি সিলো বা সিলাম থাকে তাহলে এটা আমরা বলবো ফার্স্ট। আর যখন একটি অক্ষরের শেষে বে বা বো থাকবে, একটি অক্ষর শেষে বে বা বো থাকবে, তখন আমরা এটা বলবো ফিউচার। আর যখন একটি বা দুটি অক্ষর শেষে সিলো, সিলাম, বে বা বো না থাকবে তখন আমরা এটা বলবো ফিউচার টেন্স। যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি আমি গান গাই, আমি গান গাই, এখানে গাই এখানে কয়টা অক্ষর? গাই এখানে দুটা, আমি গান গাই যেটা, অর্থাৎ আমি গান গাই, তাহলে কী হচ্ছে গাইটা কয়টা অক্ষর? দুটা অক্ষর। তো দুটা অক্ষরের শেষে সিলো নাই, সিলাম নাই, বে নাই, বো নাই, তাহলে আমরা ধরে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কারণ দুটি অক্ষর, একটি বা দুটি অক্ষর হলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। একই রকমভাবে আমি যদি বলি আমি গান গাইব, আমি গান গাইব, আমি গান গাইব, তাহলে দেখেন আমি গান গাইব, গান গাইব, দুটো অক্ষরের শেষে বে বা বো আছে, তাই এটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স, এটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সগুলো একটু দেখেন। কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে তেসি চলমান, তেসি চলমান হলে আমরা এটা বুঝি কন্টিনিউয়াস টেন্স। তেসি চলমান, তেসি চলমান বা মাঝামাঝি বুঝাবে, তখন আমরা এটা কন্টিনিউয়াস টেন্স বলি। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের শেষে যদি অর্থাৎ এগুলোর পর তেসি চলমানের শেষে যদি সিলো বা সিলাম থাকে তাহলে হয়তো হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তেসি চলমানের পর বে বা বো থাকলে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তেসি চলমানের পর যদি আপনার কী থাকে, যদি থাকে আপনার কি তেসি চলমানের পরে বে বা বো, সিলো বা সিলাম না থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আমরা এগুলো একটু উদাহরণ সাহায্যে করলে আমরা মানে এটা সহজে আমাদের ঢুকবে। তো আমি একটা বই নিচ্ছি, যেটা বই থেকে আমরা কয়েকটা উদাহরণ দেখব, তাহলে আরও ক্লিয়ার হব। তাহলে এখানে দেখেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ দেখেন আমি ভাত খাই, কিয়াটা কয়টি অক্ষর? কিয়াটা হচ্ছে দুটি অক্ষর, এটা শেষে সিলো বা সিলাম, বে বা বো নেই, তাহলে আমরা নিঃসন্দেহে এটা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা নিঃসন্দেহে আমরা বলবো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমাদের অর্থাৎ হচ্ছে যে ধাপ 1 এবং ধাপ 2 আমাদেরকে মিলাই কিন্তু টেন্সটা করতে হবে। অর্থাৎ আমরা যখন একটা সেন্টেন্স লিখতে যাই তখন আমরা আগে বাংলা চিন্তা করি, বাংলা থেকে তারপর ইংলিশে ট্রান্সলেশন করি, তারপর ইংলিশে ট্রান্সলেট করি। এই কারণে আমাদেরকে আগে বাংলা চিন্তা করতে হয়, তারপর ইংলিশে ফ্রি হ্যান্ডিং রাইটিংটা লিখতে হয়। তো আমি ভাত খাই, এটা তাহলে দেখতে হবে আমাদের কি এটা কয়টি অক্ষর? দুটি অক্ষর। তাহলে দুটি অক্ষর যদি হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট হয়। আর প্রেজেন্ট ইনডেফিনিট যদি তার শেষে সিলো থাকে তাহলে ফার্স্ট ইনডেফিনিট হবে। আর খায়ের শেষে যদি বে বা বো থাকে তাহলে এটা হবে ফিউচার ইনডেফিনিট। তো আমরা একটা যে রুলটা মুখস্থ করতে হবে, আমাদের রুল যে টেন্সের রুলগুলো আছে, রুলগুলো মুখস্থ করতে হবে। তো এটা হচ্ছে শর্ট ক্লাস, এটা আপনি হচ্ছে যে বিস্তারিত শর্ট, অর্থাৎ বোঝানোর জন্য আপনাদের শর্ট ক্লাস নেওয়া হচ্ছে, বিস্তারিত আরও 3টি ক্লাস নেওয়া হবে আলাদা আলাদা টেন্সের। আপনারা সেগুলো করলে আর বিস্তারিত করলে আপনারা শিখতে আরও সহজ হবে। তো আমি এগুলো একটু মানে বুঝিয়ে দিয়ে যাবো। তো সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে টেন্সের রুল অনুযায়ী আপনাকে বাংলাটা বসাতে হবে। তাহলে আপনি এখানে বাংলাটা দেওয়া আছে, আপনি ইংলিশটা করবেন, আবার অনেক সময় ইংলিশটা দেওয়া আছে, আপনি বাংলাটা রূপান্তর করবেন। তো আমি এটা যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কেন? কারণ দুটি অক্ষর, ক্রিয়ার শেষে দুটি অক্ষর আমরা আগেই এইখানে পড়ছি। অর্থাৎ আমি আবার এটা বোঝাচ্ছি, যদি সিলো বা সিলাম থাকে তাহলে এটা হবে ফার্স্ট টেন্স, আর বে বা বো থাকলে হবে ফিউচার টেন্স, সিলো বা সিলাম থাকলে হবে ফার্স্ট টেন্স, আর সিলো, সিলাম, বে, বো না থাকলে প্রেজেন্ট টেন্স হবে। তারপরে এটা আমরা টেন্স যখন ধাপ 1-এর টেন্সটা ধরতে পারবো, এটা কোন টেন্স ধরার পরে এবার আমরা প্রকারভেদ, যেহেতু একটা টেন্সের 4টা প্রকারভেদ আছে, এবার প্রকারভেদ মিলাবো এটা কোন প্রকারভেদের মধ্যে পড়ে। তাহলে একটি বা দুটি অক্ষর থাকলে এটা হবে আপনার হবে ইনডিফিনিট, আর তেসি বা চলমান বুঝালে এটা হবে কন্টিনিউয়াস,
আর কাজ শেষ ফলাফল বাকি থাকলে কাজটা শেষ ফলাফল বাকি থাকলে হবে আপনার পারফেক্ট টেন্স। কাজ শেষ ফলাফল বাকি থাকলে পারফেক্ট টেন্স। আর পারফেক্ট কন্টিনিউয়াস একটা নির্দিষ্ট সময়, এগুলো আমরা আরও বুঝাবো, উদাহরণ সহ বুঝাবো, যার কারণে আমি এখানে বেশি কথা বলবো না, আমি উদাহরণে চলে যাচ্ছি। এখন খেয়াল করেন, লক্ষ্য করেন, এখানে খাই, এখানে দেখেন খাই দুটি অক্ষর, আর এটা হচ্ছে টেন্সের রুল, সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল। আপনারা বাংলা দেওয়া থাকবে, টেন্সের রুল অনুসারে বসাতে হবে। তাহলে প্রথমে যেহেতু আমরা এটা আইডেন্টিফাই করলাম এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে আমি হচ্ছে যে এখানে আরেকটা কথা বলে রাখি, সাবজেক্ট কীভাবে চিনব। এখানে আমরা টেন্স নিয়ে তো প্রথমত সাবজেক্ট ধরতে হবে। সাবজেক্টটা কীভাবে চিনব? টেন্স আর প্যাসিভ সাবজেক্ট নিয়ে সমস্যা। আমি এখানে টেন্স আর প্যাসিভ একসাথে শিখাবো। দেখেন, টেন্স আর প্যাসিভ সাবজেক্ট নিয়ে হচ্ছে সমস্যা। টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে, আর প্যাসিভের সাবজেক্ট নিজে কাজ করে না। তো আমরা এটা উদাহরণ সহকারে এটা পরেতে দেখতেছি। এখানে দেখেন, সাবজেক্টটা অবশ্যই আমাদের চিনতে হবে। সাবজেক্ট আমরা কীভাবে চিনব? দেখেন, লক্ষ্য করুন, যার সম্পর্কে বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। হ্যাঁ, তাহলে এখন খেয়াল করেন, এখানে সাবজেক্টটাকে রুল অনুসারে আমরা টেন্সের রুল অনুসারে আমরা বাংলা ধরতে পারলাম, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমরা এটা টেন্স যে রুল অনুযায়ী ইংলিশে কীভাবে করব। দেখেন, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রথমে সাবজেক্টটা আমরা সূত্র অনুযায়ী লিখব। যেরকম গণিতে আমরা সূত্র অনুযায়ী মান লিখতে হয়, ইংলিশেও সূত্র অনুযায়ী আপনাকে অর্থাৎ মানগুলো লিখতে হবে। তো প্রথমে সাবজেক্ট আমরা এখানে তিনটা ওয়ার্ড আছে, আমি, ভাত, খাই। এখন দেখেন, সাবজেক্টটাকে যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে এখানে কার সম্পর্কে বলা হয়? আমি সম্পর্কে বলা হয়। তাহলে আমি ইংলিশে হচ্ছে আই, তাহলে আমি আই বসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে B1 বার্ফ আমরা একটু আগে দেখলাম, বার্ফ কোনগুলো? স্ট্রং ভার্ব, উইক ভার্বের কথা যেগুলো আপনাকে দেখাইলাম, এইখানে যেগুলো দেখাইছিলাম। বার্ফ বলতে হচ্ছে যে এখানে স্ট্রং ভার্ব, উইক ভার্ব যেগুলো আছে এগুলো আপনারা যে কোনো বই থেকে শিখে নেবেন। এগুলো কিছু শিখলে হবে, অর্থাৎ এখানে 50-60টা শিখলে অন্তত আপনি করতে পারবেন, বা প্রথমে 10-20টা শিখবেন, 10-15টা শিখলে এনাফ। এখানে যে বার্বগুলো আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এখন, এগুলো শিখে নিলে আপনাদের দ্যাটস এনাফ। এগুলো শিখে নিলে এখনের জন্য করতে পারবেন। তো এগুলো শিখে নেবেন। তাহলে বার্ফ হচ্ছে B1 খায়। তাহলে এখানে খাওয়ার B1 হচ্ছে যে ইটেন। তাহলে এখানে দেখেন, সূত্র অনুসারে হচ্ছে যে B1 যেহেতু বলছে তাহলে ইট বসবে, B1 যেহেতু বলছে তাহলে ইট। তাহলে এখানে ইট বসালাম, সূত্রে কি বসালাম? ইট বসালাম, সূত্রে ইট বসালাম। তারপরে অবজেক্টটা বসবে, অবজেক্ট হচ্ছে রাইস। এরপর খেয়াল করেন, একই সেন্টেন্স, আমি ভাত খেয়েছিলাম। দেখেন, এখানে দুটি অক্ষর, অর্থাৎ দুটি অক্ষর শেষে সিলো আছে। তাহলে সিলো থাকলে আমরা আগে বললাম, যদি দুটি অক্ষর শেষে একটি বা দুটি অক্ষর শেষে সিলো থাকে তাহলে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। ফার্স্ট ইনডেফিনিট অবশ্যই সিলো বা সিলাম থাকবে, এটা মনে রাখবেন, অবশ্যই সিলো বা সিলাম থাকবে। তাহলে এটা আমরা ফার্স্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুসারে করতে হবে। তাহলে এটা ট্রান্সলেট করলে এটা কী হবে? এটা এখানে করা নাই, তাহলে আমি করতেছি। প্রথমে আমি কারা বসাবো? এখানে করা নাই, তাহলে আমি এটা করতেছি। প্রথমে আমি কাকে বসাবো? সাবজেক্ট আই, তারপরে B2, বার্ফের B2 কি পাইছিলাম? বার্ফের B2 হচ্ছে অ্যাড। তাহলে এখানে বসবে কি? আই অ্যাড রাইস, অর্থাৎ আমি ভাত খেয়েছিলাম, আই অ্যাড রাইস। হ্যাঁ, এখানে কি হবে? আই অ্যাড রাইস, আমি ভাত খেয়েছিলাম। এরপরে খেয়াল রাখুন, আমি ভাত খাবো। এখানে দেখেন দুটি অক্ষর, একটা অক্ষরের শেষে কি আছে? বো আছে। একটা অক্ষর সাথে বো আছে, তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। এটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সের সূত্র অনুসারে আমাকে পরেরটা করতে হবে। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের সূত্রটা কি? সাবজেক্ট প্লাস শেল উল B1 প্লাস অবজেক্ট। তাহলে প্রথম হচ্ছে যে যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা কি বলি? সাবজেক্ট বলি। তাহলে এখানে সাবজেক্টটা কি? আই, এবং এরপরে কি? তারপরে কি বলছে? সূত্রের শেল বা উইল আপনি যে কোনো থেকে একটা বসাবেন। তারপরে হচ্ছে B1, আমরা জানি যে খাওয়ার B1 হচ্ছে ইট, তারপরে হচ্ছে রাইস বসেছে। তাহলে অবশ্যই এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হয়তো আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ তাহলে আমরা আবার বলতেছি, আমরা আবার একটা যদি রিভিশন দিই, তাহলে আমরা যদি আবার বলি, অর্থাৎ আমরা ইংলিশ শিখতে হলে আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে যে আপনার বাংলাটা চিনতে হবে, আর একটা হচ্ছে ইংলিশের রুলটা মুখস্থ করতে হবে। রুলটা মুখস্থ করার পরে দেন আপনাকে রুল অনুসারে ট্রান্সলেট করতে হবে। ভালোভাবে বাংলা যে নিয়মটা বলছি, আমি ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস সম্পর্কে আপনাকে বললাম, এরপর পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে বলবো। তাহলে আমি আবার বলতেছি,
আবার বলছে, যারা বুঝেন না তাদেরকে আবার বলতেছি, একটা সেন্টেন্স যখন আপনাকে বাংলা বলবে তখন আপনার ধাপ 1 এটা কোন টেন্স, এটা কোন টেন্স, প্রেজেন্ট, ফার্স্ট না ফিউচার টেন্স, এটা আইডেন্টিফাই করবেন। এটা আইডেন্টিফাই করার পরে আপনাকে ধরতে হবে এটা আবার কোন প্রকারভেদ। টেন্সের যে 4টা প্রকারভেদ আছে, এই 4টা প্রকারভেদের মধ্যে কোনটা। তো 4টা প্রকারভেদ নির্ণয় করার পর অর্থাৎ কিছু আলামত পাওয়ার পরে ওইটা দ্বারা মানে আলামত দ্বারা আপনি ধরবেন এটা যে এই প্রকারভেদের মধ্যে পড়বে। এটা নির্ণয় করার পরে আপনাকে অর্থাৎ টেন্স রুল অনুসারে, অর্থাৎ যে ইংলিশের রুলগুলো মুখস্থ করতে হবে, রুল অনুসারে আপনাকে এটা ট্রান্সলেট করতে হবে। এটা হচ্ছে যে মেন পার্থক্য, আর কিছু না। তাহলে আমরা এটা আলামতটা কি পাইলাম, অর্থাৎ লাস্টে যদি ফার্স্ট টেন্স হবে তখনই যখন ছিল বা ছিলাম বা অতীত বুঝাবে, ছিল ছিলাম থাকবে বা মানে ক্রিয়ার শেষে। আর বে বা যদি বে বা বো থাকে ক্রিয়ার শেষে, বো বা বে থাকলে আমরা ফিউচার টেন্স হবে। আর যদি কিছু না থাকে, ছিল ছিলাম বে বা না থাকলে তাহলে প্রেজেন্ট টেন্স হবে। দ্বিতীয়ত আমরা শিখেছিলাম প্রকারভেদ। প্রকারভেদ কী ছিল, একটি অর্থাৎ একটি বা দুটি অক্ষর থাকবে। কি এটা হবে, একটি বা দুটি অক্ষর। তাহলে একটি আগে এটা থাকবে, আগে থাকবে প্রকারভেদটা আগে থাকবে, তারপরে ছিল ছিলাম এটা পরে থাকবে। তাহলে আগে একটা বা দুইটা অক্ষরের পরে যদি ছিল বা ছিলাম থাকে তাহলে আমরা এটা বলবো পাস্ট ইনডেফিনিট। একটি বা দুটি অক্ষরের পরে যদি বে বা বো থাকে তাহলে আমরা এটা ধরে নেব ফিউচার ইনডেফিনিট। আর একটি বা দুটি অক্ষরের পরে যদি ছিল ছিলাম বে বা বো না থাকে তাহলে আমরা এটা ধরে নিব প্রেজেন্ট ইনডেফিনিট। একই রকমভাবে কন্টিনিউয়াস, তেসি চলমান, মাঝামাঝি বুঝাবে তেসি, অর্থাৎ একটা ক্রিয়ার শেষে তেসি চলমান থাকবে এবং তেসির পরে এগুলোর পরে যদি ছিল বা ছিলাম থাকে তাহলে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তেসি চলমান যখন বুঝাবে এটার পরে যদি বে বা বো থাকে, এটার পরে যদি বে বা বো তেসি চলমান মাঝামাঝি এটা বোঝানোর পরে যদি বে বা বো থাকে তাহলে এটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তেসি চলমান বোঝানোর পরে যদি আপনার ছিল ছিলাম বে বা বো ছিল বা ছিলাম না থাকলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা উদাহরণের সাথে আমরা যদি একটু দেখি, উদাহরণের মাধ্যমে আমরা যদি একটু দেখি, উদাহরণটা খেয়াল করেন। এবার কন্টিনিউয়াস টেন্সের আমরা উদাহরণগুলো দেখব। তাহলে খেয়াল করেন এখানে উদাহরণগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাইতেছি, লাস্টে কি আছে, তে বা তেসি আছে। দেখেন লাস্টে কি আছে, আমি ভাত খাইতেছি। আর এটা চলমান, ভাত খাওয়া আপনি প্রশ্ন করেন না। দেখেন আপনি কি ভাত এখন খাইতেছেন বা আমি ভাত খাইতেছি, তাহলে আমি ভাত এখন খাচ্ছি কিন্তু ভাত খাওয়াটা শুরু করছি না, মাঝামাঝি আছে। ভাত খাওয়াটা অনেক আগে স্টার্ট করছি, এখনও কিন্তু শেষ হয়নি, মানে এখনও কিন্তু খাইতেছি। আমি ভাত খাইতেছি, তে বা তেসি আছে, তো বাক্য শেষে তে বা তেসি আছে, কিন্তু এখানে কি নাই, লাস্টে নাই, ছিলাম নাই, তাহলে আমরা ফার্স্ট টেন্স বলতে পারবো না। বে বা বো নাই, তাহলে আমরা ফিউচার টেন্স বলতে পারবো না। তাহলে আমরা বলতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে বলতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা রুল অনুসারে বসাইতে হবে। তাহলে রুলটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলটা কি পাইছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে যার সম্পর্কে বলা হয়, যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে সাবজেক্ট হচ্ছে যে আইটা লিখলাম আমি আই, তারপরে এম ইজ আর থেকে কোনটা লিখবো, এমটা হচ্ছে আইয়ের সাথে নির্দিষ্ট, মনে রাখবেন এমটা আইয়ের সাথে নির্দিষ্ট, আর ইসটা হচ্ছে সিঙ্গুলার, ইসটা সিঙ্গুলার মানে একজন, আর আইটা হচ্ছে সিঙ্গুলার মানে সিঙ্গুলার বার্বের সাথে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্ব। এখানে এম ইজ হচ্ছে সিঙ্গুলার মানে একজনের জন্য এই দুটা ভার্ব বসবে, আর আইটা বসবে হচ্ছে যে আইটা কি একজনকে বোঝায়। এই কারণে এখানে আর এম শুধুমাত্র আইয়ের সাথে বসবে, এখানে এম বসে, ইজ বসে নাই। অন্য ক্ষেত্রে যদি রহিম হইতো, রহিমে একজন, তাহলে ইজ বসতো, করিম হইলো ইজ বসতো। আর কখন বসবে, যখন দুজন, দে অথবা তারা হচ্ছে দুজন, তখন দে বসতো, ঠিক আছে, তারা বসতো। এরপরে দেখেন আই এম বসানোর পরে বি ওয়ান, তাহলে ইটের বি ওয়ান আমরা আগে জেনেছি ইটের বি ওয়ান হচ্ছে ইটের, তাহলে বি ওয়ান সবসময় কন্টিনিউয়াস টেন্স বি ওয়ানের সাথে বসবে, বি টুর সাথে আইএনজি বসে না, তারপরে বি থ্রির সাথে আইএনজি বসে না। তাহলে ইটের সাথে আইএনজি বসেছে, পরবর্তী যা আছে অর্থাৎ ভাতটা হচ্ছে রাইস, এটা অবজেক্ট বসে। একই রকমভাবে পরবর্তী উদাহরণটা দেখেন, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আমি ভাত খেয়েছিলাম, অর্থাৎ দুটি অক্ষরের শেষে ছিল বা ছিলাম আছে, তাই এটা ধরে নিতে হবে যেহেতু আমি ভাত খেয়েছিলাম, সরি এখানে খাইতেছিলাম, আমি ভাত খেয়েছিলাম হবে না, এটা উদাহরণটা হবে খাইতেছিলাম, আমি ভাত খাইতেছিলাম। দেখেন আমি ভাত খাইতেছিলাম, এটা উদাহরণটা কি হবে, আমি ভাত খাইতেছিলাম, তে আছে, লাস্ট তে আসে, পরবর্তী ছিল বা ছিলাম আছে, অর্থাৎ লাস্টে কি আছে, তে বা তেসি, লাস্ট আছে তে বা তেসি চলমান,
কাজটা কিন্তু চলমান বোঝাচ্ছে, তে বা তেসি আছে চলমান, আর লাস্টে ছিল থাকার কারণে এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স হবে? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এই কারণে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার। সূত্রটা লিখে নেই, আপনারা ওখান থেকে যখন বিস্তারিত পড়াবো ওখান থেকে শিখে নিন। সাবজেক্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার তারপরে কি বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সূত্রের এখানে ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার আর ওয়ারটা হচ্ছে প্লুরাল। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে একটা শর্ট আপনাদেরকে এমনি বোঝাচ্ছি, আপনারা এটা বুঝতে না পারলে বিস্তারিত ক্লাসগুলো দেখে নেবেন। তো প্রথমে হচ্ছে যে সাবজেক্ট বসছে, তারপরে হচ্ছে আইটা সিঙ্গুলার, এখানে সাবজেক্ট ওয়াজ ওয়ার থেকে কোনটা বসবে? ওয়াজ বসছে, তারপর বি1 এর সাথে আইএনজি, অর্থাৎ খায়ের বি1 হচ্ছে ইট, আর এটার সাথে আইএনজি বসেছে, আর রাইসটা বসছে। একরকমভাবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্সও সে একরকম। অর্থাৎ দেখেন আমি ভাত খাইতে থাকবো, খাইতে লাস্টে কি আছে? তে আছে, আর থাকবো লাস্টে বউ আছে, আর থাকা এটা থাকবে। কন্টিনিউয়াস টেন্সে থাকবো এটা সবসময় থাকে, এরকম মানে থাকবে একটা ওয়ার্ড আসবে। আর লাস্টে কি আছে? বউ আছে, লাস্টে কি আছে? বউ। আমি ভাত খাইতে থাকবো, অর্থাৎ তে বা তেসি আছে, লাস্টে বউ আছে। দেখেন কাজটা কিন্তু চলমান, কাজটা কিন্তু আমি ভাত খাইতে, ওই মানে সে ভবিষ্যতে সে ভাতটা খাইতে থাকবে। তাহলে দেখেন কাজটা কিন্তু চলমান, অর্থাৎ মাঝামাঝি আছে, ভাত শুরুও না এবং শেষও না, মাঝামাঝি। তাহলে এখানে সূত্র অনুসারে আয় বসছে, তারপরে সূত্রের শেল অর্থাৎ টেন্সের রুল অনুসারে রুলগুলো আপনারা শিখে নেবেন। এখন রুলগুলো এখানে আমি দিই নাই। তো শেল বসছে, শেলের পরে বি, তারপরে আইএনজি ইত্যাদি। অর্থাৎ তাহলে হচ্ছে যে এই দাবটা আপনাদেরকে ভালোভাবে শিখতে হবে। একই রকম এখানে যে এগুলা যে আমি যেগুলো বলছি একই রকমভাবে যে পরবর্তী অর্থাৎ কাজ শেষ ফলাফল বাকি থাকলে হবে আপনার কাজ শেষ ফলাফল বাকি থাকলে হবে এটা পারফেক্ট টেন্স। যখন আমি বলি আমি ভাত খেয়েছি, এখানে দেখেন ভাত খেয়েছি, ভাত কিন্তু খাওয়াটা শেষ, ফলাফলটা বাকি থাকে। কেমন ফলাফল? ভাত খাওয়ার পর আপনি এনার্জি পাবেন, শক্তি পাবেন, আপনি কাজ করার ক্ষমতা পাবেন, এটা হচ্ছে আপনার শক্তি। তখন আপনি এটা পারফেক্ট টেন্সের রুল অনুসারে করতে হবে, তখন আপনাকে পারফেক্ট টেন্সের রুল অনুসারে করতে হবে। তো এগুলো হচ্ছে রুলগুলো আপনাকে শিখতে হবে। তো আমি এখানে বিস্তারিত আলোচনা করব না, যেহেতু বিস্তারিত পরের ক্লাসে আলোচনা করব। এখানে আপনাদেরকে বোঝানোর জন্য অর্থাৎ বাংলা কীভাবে একটা সেন্টেন্স তৈরি করবেন এটা বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। তাহলে আমরা তখন এবার ইংলিশ থেকে বাংলা করব। ইংলিশ থেকে বাংলা কীভাবে করব? দেখেন এখানে শেল ইট, তাহলে শেল ইট দ্বারা আমরা এটা কোন টেন্স চিনি? আমরা সূত্র শেল, আমরা জানি যে সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস বি1, এটা আমরা কোন টেন্সে পড়ছিলাম? ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের বাংলাটা কী পড়ছি? বাংলাটা কী পড়ছিলাম? দুটো অক্ষর শেষে বে বা বউ। তাহলে ইট, খাইয়ের সাথে কি লাগা দিব? খাই, বউ বা বে লাগা দেন, তাহলে খাইব। তাহলে শেল ইট দ্বারা অর্থটা কী হবে? খাইব। শেল ইট দ্বারা অর্থটা কী হবে? খাইব। মানে আমি এবার ইংলিশে অর্থটা করতেছি। এরপর দেখেন ইট, আমরা জানি যে বি1, ইটটা থাকলে যে এখানে বি1টা আছে ইট, তাহলে ইট থাকলে অর্থাৎ যদি বি1 থাকে আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, কারণ সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট। তাহলে ইটের অর্থ হবে খাই, তাহলে এটা অর্থ শুধু ইটের অর্থ কী হবে? খাই হবে, ইটের অর্থ হবে খাই। আর দেখেন অ্যাড, তাহলে অ্যাডটা কোন সেন্টেন্স? সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্ট। বি2 থাকলে আমরা জানি এটা কোন টেন্স হয়? ইংলিশে। এবার আমরা ইংলিশে চিন্তা করতেছি, বি2 থাকলে আমরা জানি যে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে এটা অর্থটা বাংলাটা চিন্তা করবো, বাংলাটা কি? বাংলাটা হবে যে সিলযুক্ত হবে, অর্থাৎ খাইয়ের সাথে কী হবে? সিলযুক্ত হবে, খেয়েছিলাম, তাহলে খেয়েছিলাম, অর্থাৎ এইকার, রসিকার, এইকার এগুলো হচ্ছে আপনার সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হয়। এগুলো আপনার মানে যে আমি খাই খেয়ে এটা লেখা যাবে না, এটা হচ্ছে আপনার মতো আপনি মানে ট্রান্সলেট করতে পারেন, এটা সমস্যা নেই। এরপরে একই রকমভাবে যদি আমরা লক্ষ্য করি ওয়াজ ইট, তাহলে ওয়াজ ইট আমরা কোন টেন্সে পড়ছি? ওয়াজ ইটিং। এটা হচ্ছে যে আমরা জানি যে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের রুলটা জানি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখানে ওয়াজ আছে, বি1 এর সাথে আইএনজি আছে, তাহলে আমরা একটা ধরে নিতে হবে এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। এবং আমরা বাংলাটা রুলটা কি পড়ছি? তেসির পরে যেহেতু ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে তেসির পরে সিলু বা সিলাম যুক্ত করতে হবে। এই কারণে আমরা অর্থটা মূল বার কোনো যে অর্থ হয়, তাই খাইয়ের সাথে কি যুক্ত করতে হবে? একটা তেসি চলমান, তেসি যুক্ত হবে, তাহলে খাইতে, আর লাস্টে ছিল ওয়াজ থাকার কারণে তাহলে ছিলাম, খাইতেছিলাম, তাহলে ওয়াজ ইটিং অর্থ কি? খাইতেছিলাম, ওয়াজ ইটিং অর্থ খাইতেছিলাম। এরপর দেখেন শেল বি ইটিং অর্থ কী হবে? এটা কোন টেন্স? তাহলে এটা চিন্তা করতে দেখেন রুল অনুসারে এটা হচ্ছে আমরা জানি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সূত্র যে শেল বি উইল বি বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে শেল বি উইল বি থাকার কারণে এটা আমরা ধরে নিতে, এটা ধরতে হবে কোন টেন্স? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা বাংলাটা কী করছিলাম? তেসি, লাস্টে থাকবে বে বা বউ, থাকবো এটা কথাটা থাকবে। তাহলে আমরা খাইয়ের সাথে কি যুক্ত করবো? খাইতে
এরপরে কি থাকবো, খাইতে থাকবো। তাহলে এই শেল বি ইটিং অর্থ কী হবে, খাইতে থাকবো। তাহলে আপনারা এখান থেকে আমি শর্টভাবে বুঝাইছি আপনাকে, এখানে শর্টভাবে আপনারা হয়তো বুঝতে পারেন নাই। তো বুঝতে না পারলেও আপনারা হচ্ছে যে পরবর্তী অর্থাৎ মূল ভিডিওটা দেখলে অর্থাৎ যে এখানে বিস্তারিত এগুলো শর্টভাবে দেওয়া আছে, মূলত এখানে কিছু দেওয়া নাই, এখানে আমি হাতে লিখছি, ওখানে হচ্ছে যে বই থেকে করানো হয়েছে। তো এগুলো আপনারা করলে ওখান থেকে বুঝতে পারবেন আশা করি। তো আমি এখানে বেশি কিছু আলোচনা করবো না। এবার হবে টেন্স আর প্যাসিভের মধ্যে পার্থক্য। টেন্স আর প্যাসিভটা আমি একটা দেখি, আমি উদাহরণ দিকে টেন্স আর প্যাসিভটা একটু দেখব। এখানে খেয়াল করেন টেন্স আর মূলত সব একই রকম, অর্থাৎ এই যে রুল, এই যে অর্থাৎ বাংলা আর ইংলিশ অর্থাৎ রুলগুলো আপনাকে দুটা জিনিস শিখতে হবে টেন্স আর প্যাসিভের ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে যে এই বাংলাটা, অর্থাৎ ইংলিশ থেকে যখন বাংলা করবেন তখন এই বাংলা রুলটা আপনাকে, এই যে বাংলা রুল এগুলো আপনাকে আগে যে টেন্সটা মানে প্রথম চিনতে হবে আপনার এখানে কোন টেন্স, তারপরে চিনতে এগুলো, অর্থাৎ এগুলোর মাধ্যমে আপনাকে নির্ণয় করতে হবে। যদি কন্টিনিউয়াস টেন্স হয় লাস্টে তে বা তেসি লাগাবেন, আর যদি এটা যদি ফার্স্টে হয় তার যদি ওয়াজ থাকে মানে কোনো ফার্স্টে কোনো আলামত থাকে যদি মানে রুলের মাধ্যমে, অর্থাৎ আপনারা তো রুলটা এমনভাবে মুখস্থ করবেন যে আপনারা একটা রুল দেখলে অর্থাৎ টেন্সের গঠন দেখলে আপনারা বুঝে ফেলতে পারবেন এটা ফার্স্ট টেন্স না ফিউচার টেন্স না কন্টিনিউয়াস যে প্রেজেন্ট টেন্স। তখন আপনারা এই বাংলা রুল মানে বাংলা এগুলো বাংলার সাথে এবার বাংলা আমি যেভাবে উদাহরণটা দেখাইলাম এইভাবে আপনি এগুলো লাগাইতে হবে, অর্থাৎ এগুলো লাগাইতে হবে। তারপরে সিল বা সিলাম যুক্ত করতে হবে, যদি ফিউচার হয় বে বা বো লাগাইতে হবে, আর যদি প্রেজেন্ট হয় তাহলে বে বা বো লাগানো যাবে, অর্থাৎ এই শুধু এই জিনিসটা লাগাইলে হবে। তো এগুলো আমরা দেখাইছি, এগুলো আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে আরও আলোচনা করব। তো এখানে হচ্ছে আমরা ফ্যাসিভে একই রকম অর্থাৎ জিনিসগুলো সেম, এগুলো সবগুলো সেম। টেন্স আর প্যাসিভের ক্ষেত্রে ইয়েগুলো সেম, শুধু রুলটা পরিবর্তন হয়, ইংলিশ রুলটা পরিবর্তন হবে। তো আমি দেখাই, এখানে দেখেন টেন্সটা কি সাবজেক্ট নিজে কাজ করে, আর প্যাসিভের সাবজেক্ট নিজে কাজ করে না। আমি এগুলো শর্ট ভিডিও দিচ্ছি একবার শর্ট। টেন্স সাবজেক্ট নিজে কাজ করলে আমরা টেন্স বলবো, আর সাবজেক্ট নিজে কাজ না করলে আমরা প্যাসিভ বলবো। তো আমরা উদাহরণটা দেখি, উদাহরণ দেখা ছাড়া আপনারা বুঝবেন না। তার রহিম ফুটবল খেলে, এখানে দেখেন রহিম ফুটবল খেলে, তাহলে এখানে খেলে দুটা অক্ষর, তাহলে দুটা অক্ষর থাকলে ভাই কী হবে, আমরা ওখান থেকেও যে একটু আগে শিখে এসেছি দুটা অক্ষর থাকলে কি, আর যদি দুটা অক্ষর হয় তাহলে এটা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর যদি এই কি দুটো অক্ষরের শেষে সিলাম যুক্ত হলে তাহলে এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, আর যদি বে বা বো থাকে তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। তাহলে এটা টেন্স না প্যাসিভ। তাহলে দেখেন টেন্সের ক্ষেত্রে পড়ছে কি সাবজেক্ট নিজে কাজ করে। এখন রহিম কি নিজে কাজটা করতেছে, খেলে কি, তাহলে আমরা সাবজেক্ট কীভাবে চিনবো, যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে এখানে সাবজেক্টটা কে, রহিম, সাবজেক্টটা এখানে কে, রহিম কিন্তু নিজে কাজটা করতেছে, রহিম ফুটবল খেলেন, রহিম নিজে খেলে, তাহলে সাবজেক্ট কিন্তু কাজ করতেছে। তাহলে এটা আমরা টেন্স এটা ধরে দেবো টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রুল দ্বারা করবো। তাহলে টেন্সের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এটা রুল দ্বারা করতে হবে। এবার ফুটবল দ্বিতীয়তে খেয়াল করেন, ফুটবল খেলা হয়, এটা কিন্তু কে খেলে কার সম্পর্কে, এখানে কে খেলে কিন্তু কে, ফুটবল কি এখানে কার সম্পর্কে। তাহলে আমরা জানি যে সাবজেক্টটা কীভাবে খুঁজে নিব, যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে বা কোন জিনিস সম্পর্কে বলা হচ্ছে, এখানে ফুটবল সম্পর্কে বলা হচ্ছে, ফুটবলটা সাবজেক্ট। এখন দেখেন আমি যদি ফুটবলকে সাবজেক্ট হিসাবে বসাই কিন্তু ফুটবলটা কাজটা করতে পারবে না, ফুটবল কি নিজে কাজটা করতে পারবে, ফুটবল কি বল খেলতে পারবে, ফুটবলের পান না, হে খেলবে কীভাবে, ফুটবলকে খেলবে মানুষে। তাহলে এখন ফুটবল মানুষে খেলবে কিন্তু সাবজেক্ট কিন্তু মানুষ বসে নাই, সাবজেক্ট বসবে ফুটবল। তাহলে ফুটবল যখন সাবজেক্টের জায়গায় বসবে তখন সে তো নিজে কাজ করতে পারবে না। যখন সাবজেক্ট নিজে কাজ করে না তখন আপনার প্যাসিভের রুল অনুসারে করতে হবে। আর এটা যেহেতু দুটো ফুটবল খেলা হয় লাস্টে দুইটা অক্ষর, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এটার সাথে যদি ফুটবল খেলা হয়েছিল অর্থাৎ দুইটা যদি সিলোযুক্ত হতো ফার্স্ট ইনডেফিনিট হতো, আর যদি বে বা বো থাকতে হতো ফিউচার ইনডেফিনিট হতো। আর এটার সাথে যদি তে বা তেসি চলমান বুঝাতো যদি থাকতো তাহলে তো কন্টিনিউয়াস টেন্স, আর তে বা তেসির পরে যদি সিলো থাকতে হলো তাহলে হয়তো আপনার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আর তে বা তেসির পরে যদি বে বা বো থাকতে হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতো। আর এটার সাথে যেহেতু এটা সাবজেক্ট নিজে কাজ করে না তাহলে এটা হবে প্যাসিভ। তো এগুলো আমরা আরও বিস্তারিত আলোচনা করব, এখানে না বুঝলে আপনার সমস্যা নাই। পরবর্তী ধাপগুলো অর্থাৎ আমি এটা শর্ট ক্লাস নিয়েছি যাতে আপনারা যেহেতু পরবর্তী ক্লাসগুলো একটু বড় হয়েছে ওখানে বিস্তারিত বোঝানো হয়েছে, অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে, এই কারণে ধাপগুলো অনেক বড় হয়েছে। তো এখানে দেখেন এটা আমরা ট্রান্সলেট করছি, দেখেন রহিম, তাহলে রহিম সাবজেক্ট হিসেবে বসছে, রহিম নিজে কাজ করে, তাহলে এটা হবে টেন্স। আর এখানে দেখেন ফুটবল সাবজেক্ট হিসেবে বসছে, এখানে কোনো ব্যক্তি সম্পর্কে বলা হয় না, ফুটবল যার সম্পর্কে বলা হয় বা যে জিনিসটার সম্পর্কে বলা হয় সেই হবে সাবজেক্ট। এবং সাবজেক্ট যদি
সাবজেক্ট যদি সাবজেক্টের জায়গায় বসে, অর্থাৎ যে সাবজেক্টের জায়গায় বসে সে কাজটা করতে পারে না। ফুটবল যেহেতু ফান নাই, সে কাজটা কিন্তু করতে পারবে না, করবে মানুষে, সে কিন্তু সাবজেক্টের জায়গায় বসেছে, তাই এটা হবে প্যাসিভ, এটা হবে প্যাসিভ, এটা হবে প্যাসিভ। এই কারণে হচ্ছে যে আমরা এটাও ইনডিফিনিট, এটাও ইনডিফিনিট, এটা হবে প্যাসিভ ইনডিফিনিট দিয়ে, এটা হবে টেন্সিভ ইনডিফিনিট। তো এটা আপনারা রুলগুলো মুখস্থ করতে হবে। তো এখানে দেখেন আমি রুলগুলো দেওয়া আছে। প্যাসিভ রুলটা হচ্ছে যে, টেন্সের রুলটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্যাসিভের সূত্র সাবজেক্ট প্লাস এম ইজ আর বি3 প্লাস বাই প্লাস অবজেক্ট। বাই অর্থাৎ যে পরে আপনি বসাতে, অর্থাৎ এগুলো আপনি ওখানে দেখবেন পরবর্তী ভিডিও, অর্থাৎ লম্বা ভিডিও ক্লাস এগুলো দেখলে পরবর্তী এগুলো বুঝবেন। অর্থাৎ যেগুলো পরবর্তী, অর্থাৎ 3টা ক্লাস এগুলো আপনারা দেখে নেবেন। এগুলো দেখলে আপনারা আরও মানে খুব সহজে আপনারা এগুলো বুঝতে পারবেন। তাহলে দেখেন রহিম ফুটবল খেলে, তাহলে রহিম নিজে খেলে, কারণ এটা টেন্সের রুল অনুসারে হবে। আর এটা 2টি অক্ষর বিদায়, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এটা ফুটবল নিজে সাবজেক্ট হিসেবে বসেছে, কিন্তু সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, এই কারণে এটা প্যাসিভ। আর 2টা অক্ষর বিদায়, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ, এবং এটা স্ট্রাকচার অনুযায়ী এখানে বসাইছি, এটা অর্থাৎ টেন্সের রুল অনুসারে বসাইছি। তো রুলটা আপনারা শিখে নেবেন, আমি এগুলো আর আলোচনা করবো না। তাহলে এখানে দেখেন ইজ প্লেড, যখন এবার অর্থ করবো কেমনি, এবার ইংলিশ থেকে বাংলা কীভাবে অর্থ ইজ প্লেড। তাহলে ইজ প্লেড যখন আপনারা দেখবেন, অর্থাৎ রুলটা যখন আপনাদের মুখস্থ থাকবে, তখন আপনারা ইজিলি, এখন তো ধরতে পারবেন না, হয়তো মুখস্থ নাই, যখন আপনারা রুলটা মুখস্থ করবেন, তখন আপনারা যখন দেখবেন ইজের পরে ভার্ব বি3 আছে, তাহলে এটা বুঝবেন যে এটা ইনডিফিনিট টেন্স। আর ওয়াজের পরে যদি ভার্ব বি3 থাকে, তো আপনারা ধরে নিতেন এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো এটা আপনারা হচ্ছে রুলগুলো পড়লে আপনারা বুঝবেন, তো আমি একটু রুলগুলো যদি দেখাই শর্টকাট। এখানে খেয়াল করেন রুলগুলোর শর্টকাট দেওয়া আছে, অর্থাৎ টেন্স আর প্যাসিভের রুলগুলো দেওয়া আছে, একসাথে টেন্স আর প্যাসিভের রুলগুলো দেওয়া আছে। তো এগুলো হচ্ছে যে আপনারা এই শর্ট ভিডিও দেখে কিছু বুঝবেন না, তো হচ্ছে যে আপনারা মূল ভিডিওগুলো দেখবেন, তাহলে হচ্ছে যে আপনারা সহজে এগুলো মানে ধরতে পারবেন। তো আমি কয়েকটা উদাহরণ থেকে আমি যে এখন যেগুলো কন্টিনিউয়াস টেন্সটা করাইলাম, এগুলো ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে আমরা ইংরেজিটা একটু প্র্যাকটিস করে দেখি। যেহেতু আমি কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বললাম, যেখানে দেখেন এখানে লেখা আছে কি, দেখেন এখানে কি লেখা আছে, ইংলিশ থেকে আমরা বাংলা কীভাবে করবো, ইংলিশ থেকে বাংলা। এখানে দেখেন এখানে লেখা আছে উইল বি কমপ্লিট শব্দের অর্থ হচ্ছে যে আপনার হচ্ছে কী করা, মানে সম্পূর্ণ করা। তাহলে দেখানো এখানে সম্পূর্ণ করা। আর এটা কি উইল বি, তাহলে এটা হচ্ছে উইল বি, তাহলে এটা কোন টেন্স, সাবজেক্ট প্লাস শেল বি উইল বি বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এটা আমরা পড়ছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা পড়ছি কিসের মধ্যে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে প্রথমে কি লাগাইতে হবে, আপনার মূল ভার্বের শেষে একটা তেসি চলমান, এগুলা লাগাইতে হবে, তেসি, তারপরে এটার সাথে লাগাইতে হবে বেবাবো। আমরা লাগাই কমপ্লিটের সাথে আপনার লাগান, তে বা তেসি লাগান, সম্পূর্ণ করতে থাকবো সম্পূর্ণ। তাহলে অর্থটা উইল বি কমপ্লিট অর্থ কি, সম্পূর্ণ করতে থাকবো। উইল বি কমপ্লিট অর্থ কি, সম্পূর্ণ করতে থাকবো। একই রকমভাবে উইল বি কুকিং অর্থ এটা, তাহলে এটার অর্থ কী হবে, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স। শেল বি উইল বি, আমরা জানি শেল বি উইল বি বি1 এর সাথে আইএনজি থাকলে এটা কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। তাহলে এখানে দেখেন কুকের সাথে আমরা কী লাগাতে হবে, কুক অর্থ হচ্ছে রান্না করা, তাহলে রান্না করতে, আর উইল বি অর্থাৎ থাকবো, রান্না করতে থাকবো। তাহলে আমরা ইংলিশ থেকে বাংলা করলাম। এবার আমরা কয়েকটা বাংলা থেকে ইংলিশ করব। তাহলে দেখেন খেয়াল করেন, এখানে সব তো অন্যান্য টেন্স সবগুলো দেওয়া আছে, যেহেতু আপনাদেরকে কন্টিনিউয়াস টেন্স আর কিনা আমি ইনডিফিনিট টেন্স সম্পর্কে এখানে একটু বলে রাখলাম, পুরোটা বলি নাই, মানে এগুলো আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখলে এগুলো আপনারা পুরোটা সব কিছু শিখতে পারবেন, এগুলো আপনারা নিজে করতে পারবেন, তখন। হ্যাঁ, তাহলে দেখেন ইজ ডুইং অর্থ তাহলে দেখেন এটা অর্থ কি, করতেছি, দেখেন করতেছি, তাহলে করতেছি, তাহলে করা 2টি অক্ষর, করার শেষে তে বা তেসি আছে, তেসি থাকলে আমরা এটা কি কোন টেন্স, তাহলে তেসি, তাহলে এটার সাথে ছিল বা ছিলাম নাই, তাহলে তেসি আছে, তাহলে এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই কারণে এটার অর্থ হবে করতেছি ইজ, তাহলে সূত্রের সাবজেক্ট প্লাস এম ইজ আর বি1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এই কারণে ইজ বসেছে, তারপর ভার্বের সাথে বি1 এর সাথে আইএনজি বসেছে, মানে এখানে সাবজেক্ট অবজেক্ট দেওয়া নেই, অর্থাৎ মূল জিনিসটা দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমরা উদাহরণের সম্পর্কে আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লাসে এগুলো আলোচনা করেছি। এগুলো যখন আপনারা দেখবেন, তখন এগুলো আপনারা পরবর্তী এগুলো আপনাদের জন্য কোনো ব্যাপার না, সহজ আপনারা করতে পারবেন। অর্থাৎ আপনারা এখানে ফুল বুঝবেন না, আমি এগুলো আপনাদেরকে মানে সংক্ষেপে একটু করাচ্ছি, এগুলো আপনারা নিয়মকানুনগুলো জানবেন। তো আমরা এখানে আরেকটা দেখি, একটা সার দেখি, টেন্স আর প্যাসিভের একটা মূল মোরাল অক্সিলারি একটা সার দেখি। খেয়াল করেন, এটা হচ্ছে টেন্স, সাবজেক্ট প্লাস শুড, মাস্ট, ওয়ান্ট টু, উড লাইক টু, তারপর নিড,
এরপরে B1 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে মডাল ভার্বের টেন্সের রুল, মডাল ভার্বের টেন্সের রুল, আর এটা হচ্ছে মডাল ভার্বের প্যাসিভের রুল। সাবজেক্ট প্লাস শুড, মাস্ট, ক্যান, তারপর বি, ভার্বের B3 অবজেক্ট। আমরা উদাহরণ দেখি এগুলা, আর এগুলো হচ্ছে যে মডাল ভার্ব, এগুলোর মডাল ভার্ব বলা হয়। এগুলো আমরা অনেক বেশি ব্যবহার দেখতে পাই। আমার বই পড়া উচিত, আমার বই পড়া, এখানে কাজটা করে কে? আমরা জানি যে সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন এটা হবে টেন্স, আর সাবজেক্ট যখন নিজে কাজ করবে না, কাজ করবে অন্যজনে, কিন্তু সে সাবজেক্টের জায়গায় বসে, তখন এটা হয়ে যায় প্যাসিভ। দেখুন এগুলো সব মডাল ভার্বের যে প্যাসিভ বা টেন্সের যে রুলগুলো, এগুলো সাধারণত হয়ে থাকে এটা ফিউচার অর্থাৎ ভবিষ্যৎকে বোঝায়, ভবিষ্যৎ বোঝায়। দেখুন আমার বই পড়া উচিত, এখান থেকে আমি নিজে কাজটা করতেছি, তাহলে আমরা যে উপর রুল টেন্সের রুল অনুসারে আমরা এটা গঠন করবো। তাহলে প্রথম কি বসতে হবে? সাবজেক্ট বসাতে হবে। আমি উচিত বোঝাতে এখানে আমি একসাথে সবগুলো দিয়ে দিছি, অর্থাৎ মডাল ভার্ব যেগুলো আছে একসাথে, শুড তো উচিত, মাস্ট তো অবশ্যই, মাস্টের ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাজ টু, এম টু, ইজ টু, এটাও মাস্টের পরিবর্তে বসে, অত অবশ্যই। ওয়ান টু, উড লাইক অর্থ একে কথা, সাই বা সাওয়া, ওয়ান টু উড লাইক অর্থ হচ্ছে সাই বা সাওয়া, কেন তো পারি, কুড়ে তো পারতাম, ইত্যাদি। তাহলে এখান থেকে আমরা কোনটা মিলি? তাহলে মডাল অক্সিলারি থেকে আমরা প্রথমে নিয়ে যাবো, যেহেতু এটা টেন্স, এটা টেন্সের রুল, আমার বই পড়া উচিত, এটা আমি নিজে কাজটা করতেছি, তাহলে এটা টেন্স। এই কারণে এটা টেন্সের প্রথমে কারো বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি বসাতে হবে? উচিত ইংরেজি কি? উচিত ইংরেজি শুড, এই কারণে আমরা শুড বসবে, তারপরে শুডতে দেখেন B1 বসাতে হবে, অর্থাৎ এগুলোর থেকে যে কোনো যেটা আপনার প্রয়োজন ওইটা নেবেন, নেওয়ার পরে আপনার B1 বসাবেন। তাহলে B1 কি? পড়ার B1 কি? রিড, এটা আপনার স্ট্রং বার উদ্ভাবনের মধ্যে শিখে নেবেন। তো এগুলো আমরা শর্ট আপনাকে এমনি আলোচনা করতেছি। আর প্যাসিভটা খেয়াল করেন, বই পড়া উচিত, এখানে দেখেন কার সম্পর্কে বলা হচ্ছে? আমরা জানি যে সাবজেক্ট কীভাবে খুঁজে নিব? যার সম্পর্কে বলা হয় বা যে জিনিস সম্পর্কে বলা হয় তাকে আমরা সাবজেক্ট বলি। তাহলে এখানে সাবজেক্টটা কে? এখানে বইটা হচ্ছে সাবজেক্ট, বুকটা হচ্ছে যার সম্পর্কে, কার সম্পর্কে বলা হচ্ছে? বই সম্পর্কে বলা হচ্ছে। তাহলে বুক সাবজেক্ট হিসাবে বসছে, মানে সাবজেক্টের জায়গায় বসছে, সে কিন্তু সাবজেক্টের জায়গায় বসছে, কিন্তু সে কি কাজটা করতে পারে? সে নিজে কি কাজটা করে? বই নিজে কাজটা করতে পারবে না, কারণ তার তো পান নাই। সে কীভাবে কাজ করবে? সে কি পড়তে পারবে? উল্টা তারে পড়বে মানুষে, এই কারণে সে সাবজেক্টের জায়গায় বসেছে, কিন্তু সে কাজটা করতে পারে না, এই কারণে তাকে এটা হবে প্যাসিভের রুল। এখানে আমরা প্যাসিভের রুলটা কি? সাবজেক্ট প্লাস শুড প্লাস মাস্ট প্লাস এগুলো বসাতে, মডাল ভার্বগুলোর বসানোর পরে সূত্রের B বসাতে হবে, ভার্বের B3 বসাতে হবে। এই কারণে প্রথমে সাবজেক্ট বসছে, তারপরে কি বসছে? উচিত বোঝাতে শুডটা বসছে, তারপর সূত্রের B বসছে, যে প্যাসিভের রুল, B বসছে, তারপরে কি বসেছে? ভার্বের B3, রিডের B3 রিড। আমরা আরেকটা উদাহরণ দেখলে আরেকটু সহজে হয়তো বুঝতে পারবো। দেখেন এখানে এটা লেখো, আমি সমস্যাটির সমাধান করা, আমার সমস্যাটির সমাধান, এখানে আমি হবে না, এটা হবে আমার, এখানে আমার জায়গাতে হবে আমার, এখানে ভুল আসছে, আমার সমস্যাটির সমাধান করা উচিত, মনে রাখবেন এখানে আমি দ্বারা আই বুঝি, আমার দ্বারা কিন্তু আইটা কেন লেখা হয়? আমার দ্বারাই। মনে রাখবেন মডাল অক্সিলারি ভার্বে আমার দ্বারা এটা পসেসিভ বুঝায় বা এটা অবজেক্ট বুঝায়, কিন্তু এখানে অবশ্যই সাবজেক্ট ফর্ম লিখতে হবে, এটা হয়তো আপনারা কনফিউজ হতে পারেন। তো যেমন আমার সমস্যাটির সমাধান করা উচিত, এখন আমি নিজে সমস্যাটির সমাধান করবো, তাহলে এটা কি টেন্সের রুল হবে না প্যাসিভের রুল হবে? অবশ্যই টেন্সের রুল হবে। তাহলে টেন্সের রুল হলে সাবজেক্ট, শেল, এগুলোর যে কোনো কোনটা প্রয়োজন, এখান থেকে কোনটা নিব? এখান থেকে যেহেতু উচিত বোঝাচ্ছে, তাহলে আমরা নিব কোনটা? এখান থেকে শুডটা নিব, হ্যাঁ এখানে শুডটা বসছে, আর হচ্ছে B1, তাহলে কোনটা বসাতে হবে? B1 বসাতে হবে। আর ভার্বের B1, তাহলে সলভ করা, সমাধান করার B1 কি? সমাধান করার B1 হচ্ছে সলভ, এই কারণে সলভ বসেছে। এরপরে এখানে লক্ষ্য করেন, সমস্যাটির সমাধান করা উচিত। এখানে দেখেন সমস্যাটা তো নিজে সমাধান করতে পারবে না, তাহলে দেখেন এখানে কার সম্পর্কে বলা হচ্ছে বা কোন জিনিস সম্পর্কে বলা হচ্ছে? সমস্যাটির সম্পর্কে বলা হচ্ছে। এই কারণে এটা হচ্ছে যে যেহেতু সমস্যাটির সম্পর্কে বলা হচ্ছে, তাহলে সমস্যাটি এখানে সাবজেক্ট, সমস্যাটি হবে সাবজেক্ট। এখন সাবজেক্ট, সমস্যাটি কি নিজেই তাকে সমাধান করতে পারবে না? সমস্যাটিকে সমাধান করবে কি? মানুষই, কিন্তু সেই নিজের সাবজেক্টের জায়গায় বসেছে, কিন্তু সে কাজটা করতে পারে না, এই কারণে এটা প্যাসিভের রুল অনুসারে করতে হবে। তাহলে প্রথমে সাবজেক্টটা বসেছে, তারপর সূত্রের কারো বসাতে হবে? তারপর বসাতে হবে B, তারপর সূত্রের B বসেছে, তারপর বসাতে হবে ভার্বের B3, তাহলে সলভের B3 সলভ, সলভ, এই কারণে যখন আমরা যখন অর্থাৎ এবার ইংলিশে কীভাবে, মনে হলো ইংলিশে এই সেন্টেন্সটা দেওয়া আছে, আমরা একটা বাংলা ট্রান্সলেট করবো, তাহলে হচ্ছে যে মনে হলেন, তাহলে আমরা অর্থ কী বলবো? সমস্যাটি আমরা প্রথমে ধরবো কি? অর্থাৎ মূল ভার্ব অনুযায়ী অর্থ হয়, তাহলে সমস্যাটির সমাধান করা উচিত, এটা অর্থ হবে। আর এটা অর্থ কি? সমস্যাটির সমাধান, সমস্যাটির সমাধান করা উচিত, আমার সমস্যাটির সমাধান করা উচিত, এখানে আমার সমস্যাটির সমাধান করা উচিত, এটা অর্থ বোঝাবে। হ্যাঁ,
আমার সমস্যাটি সমাধান করা উচিত। তো আমরা আরেকটা উদাহরণ দেখি, আমি কবি হতে চাই, আমি কবি হতে চাই। এই কারণে এখানে প্রথম সাবজেক্ট, তারপরে হচ্ছে কি ওয়ান টু বা উড লাইক অর্থাৎ চাই বা চাওয়া, ওয়ান টু বা উড লাইক অর্থাৎ চাই বা চাওয়া অর্থাৎ এটা বলবে, তারপরে বারবার বিয়ন। যেহেতু আমার কবি হতে চাই, আমি নিজে কবি হব, এই কারণে এটা হবে টেন্সের রুল অনুসারে হবে, অর্থাৎ এই রুল, এটা উপরে যে রুলটা আছে এই রুলটা হবে, অর্থাৎ ফ্যাসিভের রুল অনুযায়ী হবে না। তাহলে হচ্ছে প্রথম হচ্ছে যে সাবজেক্ট কী হবে, আই, তাহলে উড লাইক বসাতে পারেন, আই উড লাইক টু বি এ পয়েট, অর্থাৎ আমি একজন কবি হতে চাই। হ্যাঁ, বি ওয়ান, হওয়া বি ওয়ান অর্থাৎ হওয়া হতে বি ওয়ান হচ্ছে কি, অর্থাৎ হয় বা হতে ইংরেজি হচ্ছে বি, হয় বা হতে ইংরেজি হচ্ছে বি, বারবার বি বসছে, সূত্রের বি, হয় বা হতে ইংরেজি হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে আমি কবি হতে চাই, আই উড লাইক টু বি এ পয়েট, বা আমি এটাও লিখতে পারি আই উড লাইকের জায়গায় আপনি ওয়ানও লিখতে পারেন, উড লাইক টুর পরিবর্তে আপনি কি লিখতে পারেন ওয়ান, আই ওয়ান্ট টু বি এ পয়েট, আমি একদম কবি হতে চাই। এবার দেখেন আমি কাজটা করতে পারি, আমি কাজটা, এটা উদাহরণটা দেখেন, আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। দেখেন আমি নিজে পারি, এই কারণে হবে টেন্সের রুল অনুসারে। তাহলে টেন্সের রুল, মোরাল ভার্বের রুল কি, সাবজেক্ট প্লাস মোরাল ভার্বগুলা, তারপর ভার্বের বি ওয়ান প্লাস অবজেক্ট, এটা হচ্ছে মোরাল ভার্বের সূত্র। তাহলে আমরা মোরাল ভার্ব এখান থেকে কী নিব, উচিত নিব না অবশ্যই নিব, নাই আমরা পারি বুঝাতে মোরাল ভার্ব ক্যান। এই কারণে আমরা প্রথমে সাবজেক্ট বসালাম, কার সম্পর্কে বলা হচ্ছে, যে জিনিস সম্পর্কে বলা হচ্ছে, আমি সম্পর্কে বলা হচ্ছে, প্রথমে আমি বসালাম মানে সূত্র অনুসারে, তারপরে কী বসালাম, ক্যান বসালাম, তারপরে ওয়ার্ক, কাজ করা ইংরেজি হচ্ছে ওয়ার্ক, এখানে আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি। এখানে খেয়াল করেন কাজ করা যেতে পারে, এখানে খেয়াল করেন কাজ করা যেতে পারে। এখন দেখেন কাজ করা যেতে পারে, এখানে দেখেন কাজ করা যেতে পারে, এখানে কাজ সম্পর্কে বলা হচ্ছে, কাজটি সম্পর্কে বলা হচ্ছে, এখানে কাজটি সম্পর্কে বলা হচ্ছে, এখানে কাজটা হচ্ছে যে আপনার কাজটা হচ্ছে যে সাবজেক্ট, আর দেখেন এখানে ওয়ার্ক নাউন হতে পারে, ওয়ার্ক ভার্বও হতে পারে, ওয়ার্ক অনেক সময় নাউন হয়, ওয়ার্ক অনেক সময় ভার্ব হয়। তো এটা আমরা যে বিস্তারিত যে ক্লাসগুলো নিচ্ছি এখানে বলছি, এখানে কেন হচ্ছে এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা ওখান থেকে ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3টা দেখে নিন। তাহলে কাজটি করা যেতে পারে, এখানে দেখেন কাজটি করা যেতে পারে, তাহলে প্রথমে কার বসাবো, কাজটি লিখলাম, তারপরে কি বসাবো, সূত্রের ফারা ইংরেজি ক্যান, তারপর যেহেতু এটা ফ্যাসিভ সূত্রের বি, আর বার্ফের বি থ্রি, করা ইংরেজি ডুর ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড, আর ডিডের ফার্স্ট পার্টিসিপেল হচ্ছে ডান, এই কারণে একটা বি থ্রি বসছে, অর্থাৎ সূত্র এটা বসছে, সূত্র অনুযায়ী বসলাম, যেহেতু এটা ফ্যাসিভের মডেল অবজেক্টের ফ্যাসিভের সূত্র, এখানে ফ্যাসিভের সূত্র। তাহলে হচ্ছে যে মূল কথা হচ্ছে যে আপনারা হচ্ছে টেন্স, প্রথমে হচ্ছে যে আমি আজকে এই আলোচনা থেকে আপনাদেরকে যেটা বুঝাচ্ছি এটা একটু রিভিউ করবো, আর একটু দেখাই। অর্থাৎ প্রথম হচ্ছে যে দাফ এক আপনার কোন টেন্সটা কোনটা হবে, এটা প্রেজেন্ট টেন্স হবে, পাস্ট টেন্স হবে না ফিউচার টেন্স হবে, এটা আপনাকে ধরতে হবে। ধরার পরে আপনাকে ধরতে হবে মানে ইংলিশ করার জন্য, বাংলা থেকে ইংলিশ করার জন্য এটা নিয়মটা, এরপর হচ্ছে যে অর্থাৎ আপনার টেন্সটা ধরার পরে এবার প্রকারভেদটা ধরতে হবে, এটা কোন প্রকার মধ্যে পড়ে, একটি বা দুটি অক্ষর থাকলে হবে আপনার ইনডিফিনিট, আর তেসি চলমান থাকার পরে চলমান বা মাঝামাঝি বা কাজটা যদি এখনও করা হয় তখন এটা হবে আপনার হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর এগুলোর শেষে যদি সিলো থাকে তাহলে ফার্স্ট, আর এগুলোর শেষে যদি বে বা বো থাকলে হচ্ছে ফিউচার, আর এগুলোর সাথে যদি বে বা বো বা সিলো বা সিলাম না থাকে তাহলে এটা হবে আপনার প্রেজেন্ট। অর্থাৎ তেসি পরে যদি সিলো বা সিলাম থাকে এটা হবে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আর বা তেসি চলমান বোঝানোর পর যদি আপনার যদি কী থাকে বে বা বো থাকে তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বা তেসিস পরে যদি আপনার কিছু না থাকে তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্বিতীয়ত যখন আপনার এটা হচ্ছে বাংলা থেকে ইংলিশ থেকে বাংলা করার জন্য, তাহলে ইংলিশটাকে অর্থাৎ আপনাকে এই যে আমি যে সারটা লেখাইলাম এই সারটা হচ্ছে দাফ, আমরা ভিডিও ক্লাস যেগুলো পরবর্তী বিস্তারিত ক্লাস নিয়েছি ওখানে অনেক বেশি আলোচনা করছি, এখানে সংক্ষিপ্ত পারে আমরা আর আলোচনা করব না। এরপরে যখন আপনার বাংলা অর্থাৎ ইংলিশটাকে যখন বাংলা করবেন তখন ইংলিশে আপনি ধরবেন যে ওই ইংলিশ রুল অনুসারে যখন আপনার থাকবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার বি ওয়ানের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তখন আপনার রুল অনুসারে এটা কোন টেন্সের রুল পড়ছে, এটা টেন্সের রুল হচ্ছে যে আপনার ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের রুল, তখন আপনার রুল অনুসারে ধরবেন যে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আপনার চিন্তা করবেন বাংলার মানে হলেন ইংলিশ থেকে বাংলা চিন্তা করার জন্য মূল ভার্ব আমরা জানি যে মূল ভার্ব অনুযায়ী অর্থ হয়। যেমন আমি উদাহরণস্বরূপে যদি বলি, এখানে বলছি না যে আপনাদেরকে বুঝালাম মূল ভার্ব অনুযায়ী অর্থ হয়ে থাকে। দেখুন এখানে দেখেন যে আই ওয়াজ ইটিং রাইস, এখানে দেখেন মূল ভার্ব হচ্ছে যে ইট, তাহলে যখন বাংলা করবেন অর্থাৎ ইংরেজি থেকে বাংলা করবেন তাহলে ইটের সাথে কি লাগাতে হবে, যেটার কন্টিনিউয়াস টেন্স তাহলে তে বা তেসি লাগাতে হবে, আর যেহেতু এটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে লাস্টে সিলো লাগাতে হবে, তাহলে ইটের সাথে কি লাগাবেন খাই
তে তারপর লাস্টে ছিল লাগাবেন, খাইতে ছিলাম। আর যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতো তাহলে হয়তো কি শেল উইল, আর এখানে হয়তো ইটিং। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে সবগুলো ভার্বের শেষে আইএনজি থাকবে, আর এখানে যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হতো তাহলে এটা শেল বি উইল বি যে কোনো একটা থাকতো। তাহলে আমরা অর্থটা কী করতাম, খাইতে যেহেতু কন্টিনিউয়াস খাইতে তার শেষে কী লাগাইতাম, যেহেতু কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস হলে বেবা বলা যেত বাংলা, তাহলে খাইতে থাকবো। তাহলে আপনারা এখান থেকে বুঝতে পারলেন যে কীভাবে, অর্থাৎ কীভাবে টেন্সের অর্থটা হয়ে থাকে। তো আমরা হচ্ছে ভিডিও ক্লাস আপনার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার পরগুলো দেখে নেবেন। আমরা পরবর্তী যে আপনারা হয়তো এখন এটুকু পর্যন্ত একটু হলে আপনাদের হেল্প হয়েছে, আমি আশা করি আপনারা একটু হলে বুঝতে পারছেন। তো হচ্ছে যে আপনাদের মেন কাজটা হচ্ছে যে পরবর্তী ক্লাসগুলো দেখা, এবং হচ্ছে যে আপনারা যে এখান থেকে আমি যে সারটা দেখাইলাম এই সারটা ওখানে পরবর্তী সার অনেক খুবই সুন্দরভাবে বোঝানো হয়েছে ক্লাসগুলো। যদিও আমাদের ভিডিও কোয়ালিটি, আমি আবার বললাম, আমরা যেহেতু নতুন করে ক্লাসটা শুরু করছি, আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হবে না। আমরা মনে হয় একটা ক্যামেরা আর একটা স্ট্যান্ড আর মনে হয় খাতার মধ্যে লিখে করাচ্ছি, এটা কিনা কোনো ক্লাসে হয় না, ক্লাসে জাতের মধ্যে পড়ে না। ইউটিউবে দেখবেন আমরা আরও অনেক সুন্দরভাবে ক্লাস করাচ্ছে, আরও অনেক ইয়াভাবে ওরা অনেক ভালোভাবে বোঝাচ্ছে, কিন্তু বাট আপনারা মনে রাখবেন আমাদের মতো এইভাবে কেউ আপনাদেরকে এত সুন্দরভাবে বোঝাবে না। আপনারা ইনশাআল্লাহ আপনাদের যদি আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখেন বা আমাদের সাথে যদি আপনারা 1 মাস অন্তত 1 মাস আমাদের সাথে যদি আপনারা ক্লাস করেন, ইংলিশ আপনার জন্য কোনো ব্যাপার না, ইংলিশ সব কিছু লিখতে পারবেন। পরবর্তী আমরা 1 নম্বর ক্লাস, আমরা পরবর্তী 1 2 3 হচ্ছে টেন্স সম্পর্কে আলোচনা করব। আপনার ভিডিও ক্লাসগুলো ওগুলো দেখে নিন ভালোভাবে। আমরা পরবর্তী হচ্ছে যে এই যে প্র্যাকটিক্যাল, অর্থাৎ একটা ফ্যাসিস থেকে কীভাবে প্র্যাকটিক্যালি করবো, অর্থাৎ আপনার ক্লাস 9 বা ক্লাস 10 বা ইন্টারে পড়তে পারেন, ইন্টারের বই থেকে আপনাদের কিনা অর্থাৎ বিভিন্ন প্র্যাকটিস মানে ক্লাসগুলো করাবোই, অর্থাৎ বই থেকে ফ্যাসিসগুলো পড়াবো, অর্থাৎ এটার সাথে মিলাবো যে কেন রুলটা এইটা হলো, এই লাইনটার অর্থ কেন এটা হলো না, এগুলো আপনাদের সম্পর্কে আমরা একটা আলোচনা করব। এরপরে হচ্ছে দেখেন আমরা পরবর্তী হচ্ছে যে এই বইয়ের, অর্থাৎ এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে সকল কিছু সুন্দরভাবে লেখা হয়েছে, আমি এই বইটা হচ্ছে যে আগে যে প্রিপোজিশন, এরপরে দেখেন আমরা একটা ছোট একটা সেন্টেন্স গঠন করাটা শিখলাম। এরপরে একটা সেন্টেন্স কীভাবে বড় হয়, এখানে অনেক একটা সেন্টেন্স কীভাবে বড় হয় এগুলো সম্পর্কে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে, আর এই বই থেকে অনেক কিছু দেওয়া আছে। অর্থাৎ একটা প্যারাগ্রাফ থেকে আপনি কীভাবে একাধিক প্যারাগ্রাফ লিখতে পারবেন, অর্থাৎ আপনি একটা প্যারাগ্রাফ মুখস্থ করে কীভাবে একাধিক প্যারাগ্রাফ লিখতে পারবেন। এরপরে বইটার মধ্যে রয়েছে যে আপনার অর্থাৎ রাইটিং প্যাডের সবগুলো প্যারাগ্রাফ না, কম্পোজিশন আছে, লেটার আছে, ইমেল আছে, সামারি আছে, ডায়ালগ আছে, একটা ডায়ালগ থেকে মানে একাধিক কীভাবে ডায়ালগ লিখতে পারেন ইত্যাদি ইত্যাদি রয়েছে। মনে করেন অ্যাডমিশনের চান্স পাওয়ার টেকনিক রয়েছে এখানে, তারপরে এখানে আপনার সাধারণ জ্ঞান রয়েছে, আন্তর্জাতিক বিষয়গুলি রয়েছে, তারপর অনেক কিছু রয়েছে। তাহলে বইটা আপনারা যারা এই বইটা আপনারা অর্ডার করতে পারেন, আপনারা বইটা আমাদের অর্থাৎ যে নাম্বারটা দেওয়া থাকবে বা ডেসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা অনুযায়ী আপনারা হোয়াটসঅ্যাপে কল দিলে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা আপনাদেরকে বইটা কুরিয়ারে পাঠাতে পারবো। তো আশা করি আজকে এতটুকু থাকুক, আর পরবর্তী আপনারা 1 2 3 নাম্বার ক্লাসটা দেখে নেবেন। আর ভিডিও কোয়ালিটি সুন্দর না, আমি আবার বলছি ভিডিও কোয়ালিটি তেমন সুন্দর হয়নি, আমাদের বলা হতো যেহেতু ফার্স্ট আমরা করতেছি ক্লাসগুলো ফার্স্ট করতেছি, আর আমাদের নিয়মগুলো সুন্দর না। তবু আপনারা যদি একটু দেখেন ভিডিও কোয়ালিটি দিয়ে খেয়াল না করে, এটা আমরা খুব দুঃখ প্রকাশ করতেছি যে আমার ভিডিও কোয়ালিটি সুন্দর না, বা এটা আমরা ভবিষ্যতে আরও ইমপ্রুভ করবো। তো হচ্ছে যে আপনারা এই দিক দিয়ে খেয়াল না করে আপনার শেখার জন্য আসছেন, যেহেতু শিখতে আসছেন তাই হচ্ছে শেখার দিয়ে মনোযোগ দেন। ভিডিও কোয়ালিটি সুন্দর হয় না বা কথার বলার ধরন সুন্দর নাই, এগুলোর মনোযোগ, এগুলোর দিকে চিন্তা না করে আপনারা হচ্ছে যে আপনার পড়ার দিকে ফোকাস করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনার সঙ্গে থাকেন একটু মনে করেন যারা অনেকে আছেন কিছু বুঝতে পারেন না, অল্প বুঝছেন, ভালোভাবে বুঝতে পারেন না, তো এখানে যদি শর্ট ক্লাস ছিল এইটা ক্লাস পরবর্তী আপনারা দেখেন এটার উপরে 3টা ক্লাস করা আছে, তাহলে এখানে বোঝানো সম্ভব না, ওইখানে বিস্তারিত বোঝানো হয়েছে, ওইখানে আরও আপনি ক্লাসগুলো দেখেন। আর দরকার হলে এক সপ্তাহ একটু টেন্স আর প্যাসিভ নিয়ে ক্লাস করেন, কারণ টেন্স আর প্যাসিভ পারলে আপনি ইংরেজিতে বস, আপনি ইংরেজিতে রাজা, আপনি ইংলিশে সব কিছু করতে পারবেন, অন্য জিনিসগুলো আপনার জন্য কোনো ব্যাপার না, সব কিছু সহজে শিখতে পারবেন। তো আমি ফার্ম দিতে চাই না, আপনারা নিজেরা বুঝবেন, এটা শেখার পরে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আপনাদের কী হয়েছে বা আপনারা কতটুকু ইমপ্রুভ হইলো, এটা আপনারা গঠন করতে পারবেন।